কত লাগেজ তাই না? বাই দ্য ওয়ে, এই যে বাঙালিরা বলে নর্থ বেঙ্গল আর সিকিম সব থেকে বেশি সুন্দর, আবার আমার দিল্লির বন্ধুরা বলে যে ওদের দিকে হিমাচল বেশি সুন্দর। এটা না আমি বুঝতেই পারছি না কোনটা ঠিক। আমি তো আজ পর্যন্ত হিমাচল যাইনি, এবার কিন্তু আমাকে বার করতে হবে যে কোনটা বেশি সুন্দর, নর্থ ইস্ট আর নর্থ বেঙ্গল নাকি হিমাচল। আর এই সন্ধানেই আজকে আমি বেরিয়ে যাচ্ছি। আর আমরা কারা কারা যাচ্ছি? 3 জন আছি। এখানে আমার শাশুড়ি মা আর অবভিয়াসলি এখানে রনিত। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, কারণ আমি সত্যিকারের রিভিউ দেবো যে আমার পার্সোনালি কোনটা ভালো লাগলো। ছোট্টবেলার থেকে অনেকজনই বলে, কি রে এখনো হিমাচল ঘুরিসনি? যা গিয়ে দেখে আয়, জীবিত থাকতে থাকতে মনে হবে যেন স্বর্গ ঘুরে এসছিস। তখন আমি বলতাম, কেন, আমাদের তো নর্থ বেঙ্গল, পাশে আবার সিকিমও আছে, ওইগুলো কি কম সুন্দর? তখন কিন্তু একজন আমায় বলেছিল, কি রে কতদিন আর কমফর্ট জোনে থাকবি, বেরোবি না, দেখবি না বাইরে কি আছে? আর আজ কিন্তু বড় হওয়ার পর সেই মেঘনা শুধু ঘোরার ডিপার্টমেন্টে না, অনেক কিছুই নিজের কমফর্ট জোনের বাইরে করে, আর সেটা করতে সে খুশি। আর সে কিন্তু নিজেকে বলে নিয়েছে, শুধু দেশ কেন, দেশ বিদেশ সব ঘুরে দেখাবে। আপনাদেরকেও মোটিভেট করবে যাতে আপনারাও আপনাদের কমফর্ট জোন থেকে বেরোন আর পৃথিবীটা ঘুরে দেখুন। আর সেটা করার জন্য সবথেকে প্রথমে আমাদের মা ফ্লাইওভার ধরে চলে যেতে হলো হাওড়া স্টেশন। হাওড়া যেটা হলো এখানকার সব থেকে বড় আর সব থেকে বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন কমপ্লেক্স। হাঁটা দিলাম আমাদের প্ল্যাটফর্মের দিকে, আর দেখি বাবা এসে গেছে আমাদের সি অফ করার জন্য। এই যেই ট্রেনে আমাদের আজকে জার্নি, ওই ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকছে। ফাইনালি এসে গেছি। যেই সন্ধানের জন্য যাচ্ছি ওর জন্য তো কিছু একটা ধরতে হবে, আর আমাদের আজকের ভেসেল হলো, ওরে বাবা, আর আজকে আমাদের ভেসেল হলো রাজধানী এক্সপ্রেস। ট্রেন নম্বর 12301 ছাড়বে এইটা সন্ধ্যে 4:50। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনারা থাম্বনেল থেকে বুঝে গেছেন, তবুও আমার দায়িত্ব আপনাকে বলে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি এবারে গরমকালে পাহাড়ে, আর এবার আর নর্থ বেঙ্গল যাচ্ছি না বা সিকিম যাচ্ছি না, এবার চলে যাচ্ছি হিমাচল, শিমলা, কাসল, মানালি সব আপনারা দেখতে পাবেন। আপনাদের তাই জন্য কি করতে হবে, ভিডিওটা দেখতে থাকতে হবে, অ্যান্ড লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আমরা যাচ্ছিলাম রাজধানী 3AC টায়ারে, আর সবার একসাথেই সিটস পড়েছিল সেম জায়গাতে, লোয়ার, মিডল অ্যান্ড আপার বার্থস। এইটা ছিল আমাদের কোচ। আর একটু বসতে না বসতেই কিন্তু ট্রেন ছেড়ে দিল। দুগ্গা দুগ্গা, জার্নিটা যেন খুব ভালো হয়। রাজধানী এক্সপ্রেস, আপনাদেরকে ট্রেন নাম্বারটা জানালাম, সেটা হলো 12301। ছেড়ে দিয়েছে একদম অন টাইম, সেটা হলো সন্ধ্যে 4:50। এবার রাজধানী এক্সপ্রেসের ব্যাপারে একটু আপনাদেরকে জানাই। এটা হলো একটা প্রিমিয়াম ট্রেন, যেটা হলো ফুললি এয়ার কন্ডিশন। এখানে কিন্তু আলাদা করে কোনো স্লিপার ক্লাস বা জেনারেল ক্লাস নেই। আপনারা হয়তো অনেকজনে অলরেডি রাজধানীতে উঠেছেন, বাট যারা ওঠেননি তাদের জন্য স্পেশালি এই ইনফরমেশনটা। ট্রেন চলে ভালো স্পিডে, তাই জন্য অনেকজনই এই ট্রেনটা প্রেফার করে। ওভারনাইট ঘুমাতে ঘুমাতে একদম তাড়াতাড়ি সকাল সকাল দিল্লি পৌঁছে যাবে। অনেক পুরনো ট্রেন, স্পিডের জন্য, এদের কেটারিংয়ের জন্য, অ্যান্ড ডেফিনেটলি ফুললি এয়ার কন্ডিশনের জন্য এই ট্রেনটা সবাই প্রেফার করে। সবার বার্থের কাছে কিন্তু রিডিং লাইট আর চার্জিং পয়েন্ট দেয়া আছে। সূর্য অস্ত যেতে বেশি দেরি ছিল না, তাই আলো থাকতে থাকতে বাইরের ভিউটা এনজয় করে নিলাম। আর বাইরের এই সুন্দর চাষ ক্ষেত দেখতে দেখতে মাঝখানে কিন্তু অ্যাটেন্ডেন্ট এসে জল আর হাইটি দিয়ে গেল। হাইটিতে অনেক কিছু পেয়ে যাবেন, ভাজা চিড়ে, খাস্তা কচুরি, স্যান্ডউইচ, চা, আর অবশ্যই একটা চিকপি। হাস্যকর না, যে বাড়িতে চা কফি খায় না সে কিন্তু ট্রেনে উঠলে ঠিক চা খায়, যদিও বা চাটা আহামরি ছিল না। এবার দেখিয়ে দেব ট্রেনের বাথরুম। জানেন তো আমি সবসময় ছোট করে ট্রেনের ইনফরমেশনগুলো কেন দিই? কেন যে আপনারা যখন আসবেন নিশ্চয়ই জানতে চাইবেন যে কি ধরনের ট্রেনে ট্রাভেল করব, আর তাই জন্যই বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একদিকে কিন্তু ওয়েস্টার্ন আর একদিকে ইন্ডিয়ান। আমি ইন্ডিয়ানটা খালি পেলাম বলে এটাই দেখাচ্ছি। ঠিকঠাক ওই বন্দে ভারতের মতন কিন্তু ভাববেন না, অনেক পুরনো ট্রেন এটা। তারপর কাটালাম গল্প করতে করতে। চলুন তাহলে ডিরেক্টলি ডিনারটা দেখিয়েই দিই। ট্রেনের খাবার ভালো না হলেও রাজধানীতে কিন্তু খাবার বেশ টেস্টি হয়। ছিল এখানে ভাত, রুটি, ডাল, আলু ভাজা, মাংস, আর টক দইও ছিল। পরে আবার আইসক্রিমও দিয়ে গেছিল। রাত 10টা বাজে, সব বিছানা করে নিয়েছি। ঘুম তো এখন আসবে না, এখন আমি বই পড়ছি। এই যে ভালোই রিডিং লাইট আছে সবকটা সিটের এখানে, বই পড়তে পড়তে যেই ঘুম এসে যাবে ঘুম দিয়ে দেব। তাহলে একবারে দেখা হচ্ছে কালকে। ফেলুদার একটা পুরো গল্প পড়া হয়ে গেল, তবু আমার ঘুম আসলো না। বাইরে তাকাতে না তাকাতে দেখি যে প্রয়াগরাজ ক্রস করছি।
সবাই দিচ্ছিল ঘুম, আর তার সাথে শুনলাম নাক ডাকার আওয়াজ। ওর মাঝেই একটু ঘুম দেওয়ার চেষ্টা করলাম, সে 1 ঘন্টা হলেও। হ্যালো এভরিওয়ান, এখন অলমোস্ট 8টা বাজতে চলেছে আর আজকে হলো 15 এপ্রিল 2025। সো সবাইকে জানাই শুভ নববর্ষ, যদিও বা ভিডিও পরে আপলোড করা হবে। এখন ব্রেকফাস্ট এসে গেছে, ফ্রেশন আপ হয়ে এসেছি। ব্রেকফাস্ট করে তার ঘন্টা পর আমরা কিন্তু নিউ দিল্লি পৌঁছে যাব। আর আমি ট্রেনের স্টেটাস দেখলাম, দেখাচ্ছে অন টাইম চলছে। এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। উফ, অনেকক্ষণ হলো ট্রেনে, আপনারাও আর আমিও। এবার ট্রেন থেকে নামতে হবে তো। নেমে গেলাম রাজধানীর থেকে, এবার কোথায় উঠবো সেটা আপনারা দেখতে পাবেন। চলুন এবার তাহলে উঠছি কালকা মেল, যেটা হলো নেতাজি এক্সপ্রেস। এ কি, আবার ট্রেন? ভাবলাম যে একটু বাইরে ঘুরবো। না না, আপনাদের সাথে ইয়ার্কি করছিলাম। অতক্ষণ ট্রেনে থাকবো না বলেই তো এরম ব্রেক জার্নি করে যাচ্ছি। না হলে আপনারা নিশ্চয়ই ভেবেছেন যে সিমলা যাচ্ছে, এদিকে নেতাজি এক্সপ্রেস না নিয়ে রাজধানী কেন নিয়েছে। আমরা যেহেতু পাহাড়গঞ্জে যাব, তাই জন্য পাহাড়গঞ্জের এক্সিট কিন্তু লেখা আছে এখানে। আজমের, পাহাড়গঞ্জ সবকটার এক্সিটই লেখা আছে, তো আপনাদের কোনো প্রবলেম হবে না পাহাড়গঞ্জের এক্সিটটা লোকেট করতে। অটো নিয়ে নিয়েছি, এখানে ভর্তি অটো, বাইরে বেরিয়েই স্ট্যান্ড। এমনিতেও আমি উবারে প্রাইস চেক করে নিয়েছিলাম, যেটা সবসময় করবেন, কেন যে লোকাল কি চাইলেও আপনাকে তো দরদামটাও ঠিকভাবে করতে হবে। যাই হোক, দরদাম করতে হয়নি, কেন ঠিকই দেখিয়েছে। অটো নিচ্ছে 50 টাকা, 50 রুপিস পাহাড়গঞ্জ যাওয়ার জন্য নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। অটোর দাদা আমাদের নিজের থেকে যেই হোটেলটা এনেছিল ওইটাতেই থেকে গেলাম। পাহাড়গঞ্জের এই হোটেলটা একদমই রেকমেন্ডেড না, জাস্ট দিন কাটানোর জন্য আমরা এই হোটেলটা বুকিং করেছিলাম। ওভারঅল রুম দেখে খুঁত বোঝা যাবে না, কিন্তু ব্যবহার করার পর বোঝা যাবে যে কত খুঁত আছে। তবুও আমি হোটেলের নাম আর কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিলাম যদি আপনাদের দরকার পড়ে। হোটেলটা হলো নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের একদমই কাছে, আর ডে ইউজের জন্য নিয়েছিল 2500 রুপিস। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, আপনারা হয়তো কনফিউজ হতে পারেন যে আমরা যাচ্ছি সিমলা, এইদিকে নিয়েছি রাজধানী এক্সপ্রেস। কেন সবাই নেয় রাতের কালকা মেল, যেটা হলো নেতাজি এক্সপ্রেস। কারণটা আপনাদের বলে দিই। তো আপনাদের কাছে দুটো অপশন থাকবে, একটা হলো ডিরেক্ট কালকা মেল নেয়ার, যেটা হলো নেতাজি এক্সপ্রেস। উঠবেন, 2 দিন ধরে জার্নি করে ফাইনালি কালকা পৌঁছে যাবেন। যেমন আমরা পাইনি, আমাদের কিন্তু অনেক ওয়েটিং লিস্টে ছিল কালকা। আমরা তাই জন্য কি করেছি, রাজধানী নিয়ে নিয়েছি। সেম যে রাতে কালকা নিতাম, ওই সন্ধ্যেই রাজধানী নিয়ে নিয়েছি। রাজধানী এক্সপ্রেসে কি হলো, পুরো রাত ঘুমাতে ঘুমাতে আপনি সকাল সকাল পৌঁছে গেলেন দিল্লি। আমরা একদম তাড়াতাড়ি পৌঁছে গেছি। তারপরে ডে ইউজের জন্য রুম নিয়ে নিলেন, যাদের ইচ্ছা মলে গেলেন, ঘুরলেন। দিয়ে বাই চান্স যখন আমরা আবার দিল্লির থেকে দেখলাম কালকা মেল, তখন কিন্তু সিট ছিল, তখন ওয়েটিং লিস্টে ছিল না, কনফার্ম সিট ছিল। তাই জন্য আমরা আবার কালকা মেলটা আজকের রাতে নিয়ে নিয়েছি, মানে যেটা বেসিক্যালি আগের দিন ছেড়েছে হাওড়ার থেকে আর এখানে এসে পৌঁছাবে এত দেরিতে। আমরা অলরেডি রাজধানী করে এসে গেছি, একটু এনজয় করবো বা একটু ফ্রেশন আপ হবো, দিয়ে আবার ওই কালকা মেলে গিয়ে উঠবো। তো বাই চান্স কারোর এরম হয় যে ওয়েটিংয়ে আছে কালকা, জানেন কনফার্ম হবেন না, অনেক ওয়েটিংয়ে, তখন এইটা ট্রাই করবেন। আর তাছাড়া আর একটা অপশনও আপনাদের কাছে আমি দিয়ে রাখলাম, সেটা হলো মঞ্জু কা টিলা। এই যে জায়গাটা, স্টেশন থেকে বেরোলেন, মঞ্জু কা টিলায় চলে গেলেন, ওখানে খাওয়া দাওয়া করলেন। কেন ওখানে অনেক জায়গা আছে খাওয়া দাওয়া করার, স্পেশালি যদি আপনি নর্থ ইস্টার্ন খাবার খেতে চান, মোমো খেতে চান, টিবেটিয়ান খাবার খেতে চান, মঞ্জু কা টিলাতে ভর্তি আছে। তারপরে মঞ্জু কা টিলার থেকেই কিন্তু সিমলার বাসগুলো ছাড়ে, স্লিপার বাসগুলো। আমরা কেন নিচ্ছি না, কেন আমাদের খুব ইচ্ছা ছিল সিমলার টয় ট্রেনে উঠবো। ওই টয় ট্রেনে ওঠার জন্যই আমরা মেনলি আবার কালকা নিয়েছি। না হলে আমরা চাইলেও কিন্তু স্লিপার বাস নিতে পারতাম, ওই জাস্ট টয় ট্রেনের এক্সপিরিয়েন্সটা নেবো বলেই আমরা আবার কালকা নিয়েছি, যাতে আমরা কালকার থেকে ফাইনালি টয় ট্রেনে করে সিমলা যেতে পারি। যখন দিল্লিতে এসেছি অবশ্যই শুধু রুমে বসে থাকবো না, আর তার সাথে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমরা পুরো দিনটা কি করলাম। তাই জন্য হোটেল থেকে বেরিয়ে একটু হেঁটেই চলে গেলাম কনট প্লেস, যেটাকে সিপি বলে। সিপিতে অনেক ঘুরলাম, কিন্তু কোনো সস্তা খাবার জায়গা পেলাম না, সবই ওভারপ্রাইসড। আর ট্রিপের ঠিক স্টার্টিংয়েই এতটা খরচা করতে চাইছিলাম না, তাই নিলাম অটো আর চলে গেলাম ওল্ড দিল্লি। একজন সাজেস্ট করেছিল আল জওহর বলে রেস্টুরেন্টটায় এসে খেতে, তাই ফট করে দিয়ে দিলাম খাবার অর্ডার। আর যা গরম ছিল দিল্লিতে, তার থেকে কলকাতার গরম অনেক ভালো, ঘামটা তো হয়। জায়গাটা হয়তো ছিল রেকমেন্ডেড, কিন্তু খাবার দাবার আহামরি ছিল না। তন্দুরি রুটিটা ভালো ছিল, কিন্তু তন্দুরি চিকেন একদমই না, আর বিরিয়ানিটা তো খুবই বাজে খেতে ছিল। আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করলাম আর পৌঁছে গেলাম হোটেল।
কালকা মেল যেটা হলো নেতাজি এক্সপ্রেস, ওইটা কিন্তু ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন থেকেই ছাড়ে, তাই জন্য আবার আমাদের ফিরে এখানে আসতে হবে, আর এখানে খুব জ্যাম হয়। রিস্ক না নিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর দিয়ে এখান থেকে অটো নিয়ে নিলাম, আমরা এখন চলে যাচ্ছি ওল্ড দিল্লি যে রেলওয়ে স্টেশন ওখান থেকে নিয়ে নেব কালকা মেল। আর কালকা মেলের আর একটা খুব পপুলার নাম হলো নেতাজি এক্সপ্রেস। তার কারণটা কি সেটাও আপনাদেরকে এই ভিডিওতেই জানাবো। আমরা যে ট্রেনটাই যাব এখন থেকে আপনাদের নাম্বার বলে দিচ্ছি, কেন যে ওখানে গিয়ে হয়তো খুব ভিড়ভাড়টা হবে। দিল্লি স্টেশন মানে বুঝতেই পাচ্ছেন। নাম্বার হলো 12311 কালকা মেল, বা নাম হলো নেতাজি এক্সপ্রেস। এটা ছাড়ে হাওড়া থেকে, যেটা আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছি, আর এটা সিধা চলে যাবে কালকা, যেটা হলো হরিয়ানার একটা জায়গা। নেতাজি সুভাষচন্দ্র বোস 1941 সালে 17 জানুয়ারিতে কিন্তু এই ট্রেনে করেই পালিয়েছিলেন, গেছিলেন গুমো থেকে পেশাওয়ার, তাই জন্যই নাম পড়ে গেছে এইটার নেতাজি এক্সপ্রেস। অনেকজনেই হয়তো এই ডিটেলটা জানতেন না, সবাই এটাকে কালকা মেল হিসাবেই জানে। আমিও ছোটবেলায় ইনফ্যাক্ট তাই জানতাম, কেন বাবা এই ট্রেনে খুব যাতায়াত করতো যখন ইন্ডিয়ান আর্মিতে ছিল। কিন্তু এটার আসল নাম যে নেতাজি এক্সপ্রেস, আর তার কারণটাও আপনাদের জানিয়ে দিলাম। তো বুঝতেই পাচ্ছেন এটা কতটা পুরনো, রাদার এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ট্রেনস ইন ইন্ডিয়া। অটো করে আমরা পৌঁছে গেছিলাম কাশ্মীরি গেট, সেটা হলো 16 নম্বর প্ল্যাটফর্মের কাছে, কারণ ওই দিকটা ট্রাফিকটা কম হয়। তারপরে ভেতর দিয়ে হেঁটে আমরা চলে গেলাম আমাদের প্ল্যাটফর্মে। কাশ্মীরি গেটের দিকটা প্ল্যাটফর্মগুলো যেমন পুরনো দেখতে, আবার যখন প্ল্যাটফর্ম নাম্বার 2-3 কাছে চলে আসলাম দেখলাম কিন্তু জায়গাটা দুর্দান্ত বানিয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 5 এর যে গেটটা ওটার কাছাকাছি দিয়ে ঢোকেন, তাহলে এখানে অনেক দোকান স্টেশনের ভেতরে আইআরসিটিসির আছে, তাছাড়া প্রাইভেটও আছে, যেখানে আপনারা আপনাদের ডিনারটা সেরে ফেলতে পারেন বা স্ন্যাক্সও কিনতে পারেন। তাই জন্য প্ল্যাটফর্ম নাম্বার 5 যেমন আজকে ট্রেনটা দিয়েছে, এবার জানি না কোন প্ল্যাটফর্ম দেবে, আমাদের কাছে অলরেডি চলে এসেছিল মেসেজ, কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 5 এর কাছে যে গেটগুলো, ওইগুলো দিয়ে ঢুকলে অনেক খাবারের জায়গা আপনারা পেয়ে যাবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। কালকা মেলে যেই তো ডিনার থাকবে না, আমরা আইআরসিটিসির ক্যান্টিন থেকে ডিনার কিনে প্ল্যাটফর্মে খেয়ে তারপরে ট্রেনে উঠেছিলাম। এসে গেছে এখানে নেতাজি এক্সপ্রেস, যেটা কিন্তু ডিরেক্ট হাওড়ার থেকে আসছে। চলুন উঠে যাই। এবার তাহলে উঠছি কালকা মেল, যেটা হলো নেতাজি এক্সপ্রেস। আমরা তো এখন AC 2 টায়ারে, আপনাদেরকে আমাদের সিটটা দেখিয়ে দিচ্ছি। আমাদের সিট নাম্বার হলো 43, 44 অ্যান্ড 45, দুটো লোয়ার বার্থ আর একটা হলো আপার বার্থ। এইটা ছিল আমাদের কালকা মেলের 2 AC টায়ারের বার্থ। আর যখন কালকা মেলে বসেই আছি, হঠাৎ মনে পড়ে গেল সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার বাক্স রহস্য, যেটাও কিন্তু কালকা মেলেই ঘটেছিল। আর আজকের গল্পে হলো মীর যেমন ভাবে বলে না, বল সানডে সাসপেন্স। আজকের গল্পে হলো আমি ফেলুদা, আমার শাশুড়ি মা হলো জটায়ু, আর রনের দেখিয়ে দিচ্ছি হলো তোপসে। হ্যাঁ, টিকিটের ডিপার্চার টাইম হলো 9:10 আর 9:28 PM ট্রেন ছেড়ে দিল। এখন আর কিচ্ছু না, আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, স্টেশনে বসেই ঘুম দেব। দেখা হচ্ছে আপনাদের সাথে কাল ভোরবেলা। ফাইনালি খুব কাছাকাছি পৌঁছে গেছি সিমলার। আর কোথায় সেটা হলো কালকা রেলওয়ে স্টেশন। এখন বাজে হলো 3:20 AM, মাঝরাত। আর আমরা ফাইনালি কালকা পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি 2:53-তে গাড়ি এন্ড করে গেছে, ট্রেন এন্ড করে গেছে, যেটা অ্যাকচুয়ালি 3টে নাগাদ করার কথা ছিল। আর ইউজুয়ালি কিন্তু কালকা লেট করে, কিন্তু আজকে লেট করেনি। আমরা চাইছিলাম লেট করুক, কেন আমাদের টয় ট্রেনের এখন অনেক টাইম। আমরা তো পুরো ঘুমাচ্ছিলাম, দিয়ে অনেকক্ষণ দেখছি ট্রেনটা থেমে। আমার শাশুড়ি বললো কি রে পৌঁছে গেছি নাকি? তারপরে দেখছি হ্যাঁ, আধা লোকের বেশি নেমে গেছে, আমরা ঘুমাচ্ছি। এবার এখানে ব্রাশ ফ্রাশ করে দেখি কোনো লাউঞ্জ ফাউঞ্জ থাকলে সেটা নেওয়া যাক। তারপরে আমার এখন অনলি যেটার জন্য আমি ওয়েট করছি সেটা হলো টয় ট্রেন রাইড কেমন হবে, ওইটারও ডিটেলস সব দিয়ে দেবো। টয় ট্রেনের যে টিকিট ওইগুলোও কিন্তু আইআরসিটিসির অ্যাপ থেকে আপনারা কাটতে পারেন। এবারে সব থেকে ফেমাস যে টয় ট্রেন সেটা হলো শিবালিক এক্সপ্রেস, এখানকার এই রুটের, সেটা হলো কালকা টু সিমলা। সবাই কিন্তু ওইটা ধরবে বলেই একদম প্ল্যান করে থাকে। তো ওইটা পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, কেন যখন সবাই ওটা ধরবে ওটার টিকিট খুব ইজিলি সোল্ড আউট হয়ে যায়। ও শিবালিক এক্সপ্রেসের ডিটেলস আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, যদিও বা ওইটাতে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা পেয়েছি তার পরেরটা সকাল 7টা নাগাদের যেটা, আর ওইটার নাম হলো কালকা সিমলা এক্সপ্রেস। এই টয় ট্রেনটার ট্রেন নাম্বার হলো 52495, আর আমরা নিয়েছি ভিস্টাডোম, যেটা হলো ইভি লেখা থাকবে। আর তার টিকিট পার পার্সন কত পড়েছে সেটা অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে এখানে দিয়ে দেবো। তার সাথে ভিস্টাডোমটা নেওয়ার চেষ্টা করবেন, কেন আমি শুনেছি যে ওখান থেকে বেস্ট ভিউ পাওয়া যায়। তো আমরাও তাই ট্রাই করেছি। কি হয়েছে, শিবালিক এক্সপ্রেস পাইনি, তো যখন পরেরটা নিয়েছি একদম কিন্তু ভালো টিকিট দেখেই নিয়েছি। দেখবেন ভিস্টাডোমটা ইভি বলে লেখা থাকবে। অনেক হলো কথা,
এবার পালা ছিল কালকা ছেড়ে সিমলার দিকে এগোনোর, আর তার সাথে ওই টয় ট্রেন রাইডটা করা, যেটা হলো একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 2008 সালে কালকা থেকে সিমলা যে এই রুটটা, এটাকে কিন্তু ডিক্লেয়ার করা হয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফর ইন্ডিয়ান রেলওয়েজ। এই যে ট্র্যাকটা, এটা হলো ন্যারো গেজ ট্র্যাক, মাত্র 2 ফিট 6 ইঞ্চের, একদমই সরু। এক্স্যাক্টলি এখানেই দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাচ্ছি কতটা সরু হতে পারে টয় ট্রেনের ট্র্যাক। ভিডিওর এই পার্সপেক্টিভ থেকে আরও ভালোভাবে বুঝবেন যে কতটা সরু এই ট্র্যাক। ভোরবেলা দাঁড়িয়েছিল শিবালিক এক্সপ্রেস, যেটা আপনাদেরকে অলরেডি জানিয়েছি যে সব থেকে পপুলার টয় ট্রেন কালকা সিমলা রুটের। ওইটা একটু পরেই বেরিয়ে যাবে, তার আগে ভিডিওটা নিয়ে নিলাম। ভালোই ভিড়, আর তার সাথে পুরো ফুল, বুঝতেই পারছেন। আমরা টিকিটটা পাইনি, না হলে আমরা এটাতেই যেতাম। যাই হোক, অসুবিধা নেই, সবই সেম রুট, জাস্ট পরের টাইমিংটায় যাব। ভিউ কেমন হবে কি হবে সেটা পরের ব্যাপার। একটা হালকা ঘুমন্ত শরীরটাকে চাঙ্গা করে দিল একটাই মাত্র জিনিস, সেটা হলো টয় ট্রেনের পিছনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। কলকাতার মানে একদমই পাহাড়ের ফুটহিলসে, তাই জন্য এখন কিন্তু 5:41 বাজে, কিন্তু এখনো বেশ একটা ঠান্ডা ঠান্ডা। বুঝতেই পারছেন আমি এটা পরে কমফোর্টেবল ফিল করছি, মানে ঠান্ডা আছে যে। শহরে থাকা মানুষ সত্যি পাহাড়, সমুদ্র, জঙ্গল দেখে মনটা একদম চাঙ্গা হয়ে যায়। অপেক্ষা করতে করতে আর আপনাদের সাথে গল্প করতে করতে এই দেখুন শিবালিক এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিল। আর একটু পরে আমাদের ট্রেনের পালা, আর ঘন্টা তো ওয়েট করতেই হবে। আমাদের ট্রেনও কিন্তু এখানে এখন দাঁড়িয়ে আছে, যদি বা এখনো কেউ ওঠেনি। আর আমাদের হলো ভিস্টাডোম, যেটা বললাম, আর আমাদের পড়েছে EV6। তো EV6 এর দুখানা আমরা পেয়েছি উইন্ডো সিট, আর একটা পেয়েছি আইএল সিট। ভেতরটা আপনাদেরকে এখন দেখিয়ে দিই, এখন খালি খালি আছে তো, প্যাসেঞ্জারের ভিড় নেই, তো ভালোভাবে দেখিয়ে দিতে পারবো। এখনকার যে নতুন ট্রেনের ভিস্টাডোম ওরম ভাববেন না কিন্তু, যেটা একদম লাক্সারি। এটা পুরোনো টয় ট্রেন, এটার ভিস্টাডোমটা একটু আলাদা, বাট ঠিক আছে, কাজটা পরিষ্কার থাকলেই ভালো হতো। চলুন তাহলে ফাইনালি টয় ট্রেন রাইডটা শুরু করা যাক। আমরা মানুষরা কত এগিয়ে গেছি না। আগেকার লোকেরা কি কোনোদিন ভাবতে পেরেছিল যে পাহাড়ে এরম কমফোর্টেবলি ট্রেনে বসে টানেলস ক্রস করেই পৌঁছে যাওয়া যাবে? আমি প্রথমবার যাচ্ছি সিমলা, তাই জন্য এই জিনিসটা খুব ভালোভাবে নোটিস করলাম। নর্থ বেঙ্গলের কম্প্যারিজনে সিমলার দিকে কিন্তু কনস্ট্রাকশন অনেক বেশি, সে বাড়ির হোক বা রাস্তার হোক, আর তার সাথে গ্রিনারিটা কিন্তু কম। একদিকে যেমন লোকের সুবিধাই হয়েছে, খুব কম খরচে এতটা ডিস্টেন্স সে কালকাতা থেকে সিমলা পৌঁছে যাওয়া যাচ্ছে, আর একদিকে দেখুন এই কারণে প্রকৃতিরও কত ক্ষতি হয়েছে। একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, স্টেশনটার নাম হলো ধর্মপুর হিমাচল। মাঝখানে অনেকগুলো স্টেশন পড়েছে ছোট ছোট, কম্পারেটিভলি এটা হলো বড়, ওইগুলোর কম্প্যারিজনে এই স্টেশনটা হলো বড়, আর ফাইনালি এখানে এসে দাঁড়িয়েছে ধরমপুর হিমাচল। মাঝে মাঝে এরম কটা ছোট ছোট স্টেশনে দাঁড় করাচ্ছিল, আর আমার কিন্তু শ্রীলঙ্কার ট্রেন জার্নিগুলো মনে পড়ে যাচ্ছিল। যারা দেখেননি, ওপরে লিংক দিয়ে রাখলাম, দেখবেন। ওইটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল, কারণ ওখানে গাছপালা অনেক সবুজ আর অনেক বেশি। অন দ্য ওয়ে যা নোটিস করলাম, সিমলাতে এত বেশি আরবানাইজেশনের জন্য কিন্তু পাহাড়ের গ্রিনারিটা অনেকটাই কমে গেছে।
বাট সত্যি বলবো একটা জিনিস খুবই ভালো লাগলো, যে দার্জিলিং এর জয় রাইডে পুরো টাকা ওয়েস্ট হয়, কোনো ভিউ পাওয়া যায় না আর ডিস্টেন্সও খুব শর্ট হয়। সেই অনুযায়ী কালকাত থেকে সিমলার যে টয় ট্রেন রাইডটা, টিকিটের দাম কম, ভিউ দুর্দান্ত পাওয়া যায় আর তার সাথে ডিস্টেন্সও অনেক লম্বা। আর যারা যারা হ্যারি পটার দেখেছেন সত্যিই মনে হবে যে আমরা হগওয়ার্টসের ট্রেনে যাচ্ছি। ফাইনালি অনেক ঘন্টার জার্নি করার পর আমরা পৌঁছেছি সিমলা, যেটা ছিল ব্রিটিশদের সামার ক্যাপিটাল। ফাইনালি পৌঁছে গেছি সিমলা অ্যান্ড এখন বাজে হলো 12:20 দুপুরবেলা, কিন্তু ঠান্ডা কিন্তু আছে, তার মানে রাত্রিবেলা বেশ জমিয়ে ঠান্ডা পড়বে। সব দেখাবো, সব ঘোরাবো, তার আগে চলুন অলরেডি ড্রাইভার ওয়েট করছে, ওনার সাথে দেখা করি আর হোটেলের দিকে যাওয়া শুরু করি। যত তাড়াতাড়ি হোটেল পৌঁছাবো তত তাড়াতাড়ি সাইট সিইং শুরু করতে পারবো। প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলাম আর দেখি শুধুমাত্র সিমলাই সুন্দর না, সিমলার এই ছোট্ট রেলওয়ে স্টেশনটাও কিন্তু অপূর্ব সুন্দর। কি সুন্দর কাঠের কাজ করা, বড় বড় পিলার, মনে হচ্ছে যেন একটা অন্য কোনো দুনিয়ায় এসে গেছি। আর একটা যেটা ভালো ব্যাপার, আমি এখানকার রেলওয়ে সিস্টেমের এটাই বলবো যে আমাদের যে দার্জিলিংয়ের ট্রেন, ওটা যেখান দিয়ে যায় ওই রাস্তা দিয়ে গাড়ি বাস সব যায়, তার উপরে ওই রাস্তা এমনিতেই সরু, তাই জন্য ওখানে দেখবেন খুব জ্যাম হয়। কিন্তু এখানে ভালো ব্যাপারটা হলো এখানে যে ট্রেনের ট্র্যাকটা, মানে ট্রেনের রুটটা, গাড়ির রুট কিন্তু পুরোপুরি আলাদা। ট্রেন যাচ্ছে পাহাড়ের এক ধার দিয়ে আর একদম অন্য ধারে, মানে আপনারা মাঝে সাঝেই হাইওয়ে দেখতে পাবেন, তাছাড়া দেখতেও পাবেন না, ওই ধারে হলো গাড়ি বাস যাচ্ছে। তো একবারও হয়নি যে কোনো পয়েন্টে ইন্টারসেকশন হয়েছে, তো তাই জন্য কোনো জ্যামেরও ব্যাপার নেই, কিছু না, ট্রেন ট্রেনের মতন চলছে আর গাড়ি গাড়ির মতন চলছে। উঠে গেছি গাড়িতে, একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। রেলওয়ে স্টেশনের একদমই পাশেই ছিল এই হোটেল। হোটেলের নাম হলো হোটেল রাজদূত। স্টেশনের থেকে একদমই কাছে, এটা হলো হোটেল রাজদূত। এবারে যেহেতু এতক্ষণ আমাদের নিজেদের অ্যারেঞ্জমেন্ট ছিল, যতক্ষণ আমরা ট্রেনে করে এসেছি, যা সব করেছি ওগুলো আমাদের নিজেদের অ্যারেঞ্জমেন্ট ছিল। স্টেশন থেকে যেই আমাদের গাড়ি তুলেছে ওখান থেকে কিন্তু ট্যুর অপারেটরের অ্যারেঞ্জমেন্ট। কোন ট্যুরের সাথে আমরা এসেছি এটা স্ক্রিনে থাকবে, নাম হলো ট্যুর পিকার্স। আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। এইটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম যে আমরা ট্যুর পিকার্সদের সাথে যাচ্ছি, এটা আমার পুরোপুরি প্রথমবার, তাই জন্য রিভিউ আমি ফাইনালি একদম এই যে এপিসোডগুলো হবে সিমলার একদম এন্ডে শেয়ার করব যে কেমন ওনাদের অ্যারেঞ্জমেন্ট। আমাদের যে রুমটা দিয়েছে ওটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। একদম রিসেপশনের পাশেই রুম নাম্বার 310। এটা হলো এন্ট্রান্স। চলে এসেই হলো একটা ফুল লেন্থ মিরর সামনে, ভালো অ্যাটলিস্ট পুরো সাজগোজটা দেখা যাবে। এখানে একটা বেড দিয়েছে, কিং সাইজ বেড। ও এদিকেও আর একখানা মিরর আছে, তো সাজগোজের অসুবিধা নেই যদি অনেকজন মহিলা আসেন। এখানে আছে একটা ওয়ার্ড্রোব, দেখি আমরা নিজেরাও ভেতরটা দেখিনি। এখানে মনে হয় একটা এক্সট্রা পিলো দেয়া আর একটা এক্সট্রা কুইল্ট দেয়া, কম্বল দেয়া। এই দিকটায় আছে হলো টিভি অ্যান্ড এখানে আমরা লাগেজ রেখেছি, এখানে আপনারা যা ইচ্ছা তাই রাখতে পারেন। এখানে একটা কফি টেবিল আছে আর তার সাথে আছে দুটো সোফা। সো এখানে আছে হলো ভিউটা তো দুর্দান্ত, একদম দারুণ ভিউ আসছে, পুরো ওপেন উইন্ডো। বাথরুমটা হলো এন্ট্রান্সের একদম পাশে। আহামরি না, পুরনো দেখে বোঝা যাচ্ছে। WC আছে, বেসিন আছে, শাওয়ারের জন্য আলাদা করে এরিয়াও করা আছে। আর শীতের জায়গা তো গিজার তো অবশ্যই আছে। ভিউ যেমন রুম থেকে দেখছি ওরম বাইরে থেকেও দেখতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করলাম স্নান আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিমলা ঘোরার জন্য। 2 বাজে আমরা রেডি হয়ে একদম স্নান ফান করে এবার ফাইনালি ফ্রেশ লাগছে, বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য। যাব ম্যালে, সে আপনি ম্যাল বলুন বা মল বলুন, যাচ্ছি ওখানেই।
আমরা প্রথমে যে বাজারটায় গেছিলাম ওইটা হলো লোয়ার বাজার, নিচ থেকে উঠে আসতে হলো। লোয়ার বাজার ওটার নাম, ওটা দেখে বুঝতে পারবেন একদম বাজার এলাকা। আর দিয়ে ওপরে এসে একটা চড়া এরম জায়গা হবে যেখানে হলো পুলিশ স্টেশন, বিএসএনএল অফিস। আর এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা মল রোডে এসে গেছেন। আর এই জায়গাটা কিন্তু কম্পারেটিভলি ফ্ল্যাট, অতটা স্লোপ না। আমরা যে জায়গাটায় খেতে ঢুকেছি এটা কিন্তু এরম না যে কোনো ফেমাস জায়গা বা কোনো রেকমেন্ডেড জায়গা। আমাদের এত খিদে পেয়েছে, আমরা যেই মল রোডটায় উঠেছি আমরা ভাবলাম যে ওকে এটা সামনে পড়েছে আর ক্রাউডটাও বেশ ভালোই লাগলো, তাই জন্য আমরা ঢুকে পড়েছি। খেয়ে জানাবো ভালো হয়েছে কিনা। যেটা আমি সবসময় বলি যে ট্রাভেল ব্লগসে কিন্তু আমি অত ডিটেলে ফুড ব্লগ দেবো না, হালকা দেখিয়ে দেবো আর ফাইনালি জানিয়ে দেবো যে খাবার ভালো ছিল কিনা, অ্যান্ড আমি ফাইনালি এটা আপনাদেরকে রেকমেন্ড করবো কিনা অ্যাজ ট্যুরিস্ট এখানে এসে খেতে। রেস্টুরেন্টের ভেতরটা ছিল বেশ কোজি। আমরা ঝটপট দিয়ে দিলাম অর্ডার, আর অর্ডার চলেও আসলো। প্রথমে দেয়া হয়েছিল রনিতের ফেভারিট ফ্রেশ লাইম সোডা, আর এই ঠান্ডার মধ্যে এসে গেছিল স্যুপ। নেওয়া হয়েছিল চিকেন সুইটকর্ন স্যুপ। তারপর এসে গেছিল পাস্তা ইন রেড সস, অ্যান্ড পিৎজা তো অবশ্যই ছিল। বুঝতেই পাচ্ছেন আমাদের কি লেভেলের খিদে পেয়েছিল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ছিল একটা চাইনিজ কম্বো, যেটাতে ফ্রাইড রাইস আর নুডলস দুটোই ছিল, আর তার সাথে গ্রেভি। খাবার ছিল দুর্দান্ত, আর বিল অ্যামাউন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এক্স্যাক্টলি পুলিশ স্ট্যান্ডটার অপোজিটেই কিন্তু এই রেস্টুরেন্টটা, কমপ্লিটলি ওয়ার্থ ইট, আপনাদেরকে আমি সাজেস্ট করব। এরপর দেখার ছিল সব পায়ে হেঁটে হেঁটে মল মার্কেট এরিয়াতে। চলুন যাওয়া যাক। এখন আমরা হাঁটছি লাঞ্চ করার পর মল মার্কেট দিয়ে। আর এখানে আমার পিছনে এই যে বিল্ডিংস গুলো দেখছেন, দেখুন সবকিছু কিন্তু ব্রিটিশ আর্কিটেকচার। কেন কেন এই যে সিমলা, যেটাকে আগে বলা হতো সিমলা, এচটা ছিল না, পরে এটার নাম চেঞ্জ হয়ে যায় সিমলাতে। ব্রিটিশ রাজ যখন ছিল ইন্ডিয়াতে, ওই সময় গরমকালে প্লেনসে ব্রিটিশদের খুব প্রবলেম হতো, অবশ্যই কেন ওরা নিজেরা ঠান্ডা জায়গা থেকে, আর তাই জন্য তখন ওরা সিমলাতে থাকা শুরু করে আর সিমলাকে করে দেয় সামার ক্যাপিটাল। আর তাই জন্য এখানে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ওগুলো দেখবে নিও গথিক অ্যান্ড ব্রিটিশ আর্কিটেকচার। কেন যে ওই সময় যখন ব্রিটিশ রাজ ছিল ইন্ডিয়াতে, ওই সময় এটাকে ওরা করলো সামার ক্যাপিটাল, আর এখানেই ওরা গরমকালে এসে থাকতো। অ্যান্ড তার জন্য অবভিয়াসলি ওদের তো জায়গা দরকার, বিল্ডিং দরকার, আর ওদের তো ইনফ্রাস্ট্রাকচার এইরকমই। সেটা তো আমরা আমাদের পার্ক স্ট্রিট এলাকা, ডালহাউসি এলাকার থেকে দেখে বুঝতেই পারি। তাই জন্য এখানে ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি ব্রিটিশ, আর তাই জন্য এই জায়গাটা সত্যিই দেখে মনে হয় যে আমরা বাইরের কোনো ইউরোপিয়ান কান্ট্রিতেই আছি। প্রথম দিন সিমলাতে যা ঘোরার আছে সবই কিন্তু পায়ে হেঁটে, তাই জন্য ট্যুর পেকার্স আজকে প্রথম দিন আমাদের গাড়ি দেবে না। আজকে ঘোরার পয়েন্টগুলো সবই মল মার্কেটের এরিয়াতে, যেখানে গাড়ি অ্যালাউড না, আর ইজিলি হেঁটে এই জায়গাগুলো ঘোরা যাবে। এইবার যেহেতু এখন আমি মল মার্কেটে, আর অবভিয়াসলি দার্জিলিং ম্যাল আর এখানকার মল মার্কেটের কি কম্প্যারিজন না করলে হয়। আমার কিন্তু সিমলার মল মার্কেট বেশি ভালো লেগেছে। মনে হয় দার্জিলিংয়ে 3 বার হবে, মানে দার্জিলিং তো সরু, যদিও বা মলের জায়গাটা ম্যালের জায়গাটা বেশ চওড়া, কিন্তু এটা মনে হয় তার 3 বা 4 বার হবে, ইন্টু 3 বা 4। তারপরে এই জায়গা মানে এত ব্রড, এত ওয়াইড, এত সুন্দর লাগছে। হালকা এখন রোদ্দুর দিয়েছে, মেঘলা মেঘলাই আছে কিন্তু হালকা এখন রোদ্দুর দিয়েছে। খুব 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 সুন্দর জায়গাটা, বিশাল বড়, খুব চওড়া, খুবই ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। আমরা এখন চার্চের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের যা যা দেখার আছে সবই পায়ে হেঁটে একদম কাছাকাছি। এটা হলো ক্রাইস্ট চার্চ সিমলা। বলা হয় সিমলার ক্রাইস্ট চার্চ নর্থ ইন্ডিয়ার দ্বিতীয় সবথেকে পুরনো চার্চ। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, কিন্তু ভেতরে আর্কিটেকচারটাও কিন্তু খুব সুন্দর। ভেতরে গিয়ে সেটা আপনারা দেখে আসবেন। 1820s-এ যখন ব্রিটিশরা প্রথমবার সিমলা আসে, তখন কিন্তু এখানে পাহাড় আর জঙ্গল ছাড়া ছিল একটা হনুমান মন্দির, যেটা পরের এপিসোডে দেখাবো।
কিন্তু আস্তে আস্তে যখন ব্রিটিশরা সিমলায় আরও থাকা শুরু করে, ওদের খ্রিশ্চান কমিউনিটির জন্য এই চার্চটা বানানো হয়। আর এই চার্চটার এক্স্যাক্ট লোকেশন হলো মল মার্কেটের দ্য রিজ। আর ঠিক চার্চের পাশেই আছে একটা লাইব্রেরি। আমি কিন্তু ব্রিটিশ কলোনাইজেশনকে একদমই জাস্টিফাই করছি না, বাট একটা জিনিস আমি বলতে পারি, ওদের যে আর্কিটেকচার, ওদের যে বিল্ডিংসগুলো, ওগুলো এখনো পোক্ত আছে, এখনো ঠিক আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওদের আর্কিটেকচারটা আমার সত্যি দারুণ লাগে, ওইটাই আমি বলবো ভালো। আমি এক ফোটাও কলোনাইজেশনটাকে জাস্টিফাই করবো না, বাট ইনফ্রাস্ট্রাকচার দুর্দান্ত। মল মার্কেটের রিজ এরিয়াটার থেকে আমার বেস্ট লাগছিল ভিউটা। চওড়া জায়গা, তাই জন্য ক্রাউডটা স্প্রেড আউট হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগের ওপরে যেন একটা হ্যালো হয়ে আছে, আলো পড়ে আছে, মনে হচ্ছে যেন ঠাকুর আশীর্বাদ দিচ্ছে। আর সত্যিই তো আমাদের আশীর্বাদের খুবই দরকার। খুবই বাজে ঘটনা ঘটেছে, যারা হারিয়েছে তাদের কষ্টটা কেউ বুঝবে না। জাস্ট এটাই চাইবো যে জাস্টিস যেন সার্ভ হয়। এই যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি, এই পিছনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখান থেকে ভিউ দুর্দান্ত আসছে। আজকে মেঘলা, নাহলে ভিউটা আরো ভালো আসতো। আমি আপনাদেরকে ভিউটা দেখিয়েছি, আর তার সাথে আমরা এখানে ছবি তুললাম না, কিন্তু এখানে কিন্তু আপনি ট্রেডিশনাল আউটফিটস পরে ছবি তুলতে পারেন, যদিও বা ক্লিয়ার ডে হলেই তুলবেন, এরকম মেঘলা হলে তুলে কোনো লাভ নেই। কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। গলিগুলো দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন টাইম ট্রাভেল করে গেছি পাস্টে। যেমন সুন্দর বিল্ডিংগুলো, ওরম যেন কোনো একটা মিস্ট্রি লুকিয়ে আছে। আর ঠিক তার ডান দিকে হলো সিমলার নতুন যে শহর, যেখানে ভর্তি বাড়িঘরদোর, একদম নতুন স্টাইলের, ভিড়ভাট্টা, সব ব্র্যান্ডস, সব টাইপের মার্কেট, সব কিছুই আছে বলতে গেলে। যখন আমরা কোথাও ঘুরি না, সত্যি এটা ইম্পর্টেন্ট যে আগে ক্যাপিটালটা ঘোরা, বিকজ তার থেকেই কিন্তু সব থেকে বেশি কালচার, সব থেকে বেশি এখানকার কেমন ট্রেডিশনস বা কেমন ভাবে লোকজন থাকে, বিহেভিয়ার কেমন, ল্যাঙ্গুয়েজ, সবকিছু কিন্তু মেইনলি ক্যাপিটাল থেকেই বোঝা যায়। তো আমি পার্সোনালি প্রেফার করি কোনো জায়গা হোক, ফরেন হোক কি এখানে হোক, ওই জায়গাটার ক্যাপিটালটা আগে ঘুরে নেয়া। যখন কালচার নিয়ে কথাই হচ্ছে, তাহলে চলুন এখানকার গেটি থিয়েটারে যাওয়া যাক, যেটা হলো এখানকার গেটি হেরিটেজ কালচারাল কমপ্লেক্স। জানেন তো, এখানে ঘুরতে ঘুরতে কলকাতার সাথে অনেক সিমিলারিটিস পাচ্ছি। সিমলা যেমন ছিল ব্রিটিশদের সামার ক্যাপিটাল, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন না যে কলকাতা তখনকার ক্যালকাটা ছিল ব্রিটিশ রাজের সময় ইন্ডিয়ার ক্যাপিটাল। আর এই গেটি থিয়েটার দেখে আমার কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের কথা মনে পড়ে গেল। ঠিক ওইরমই এখানে আঁকার এক্সিবিশন লেগেছে, আর এটা কিন্তু আমাদের ওখানে রবীন্দ্র সদন আর নন্দনেও হয়। ট্রাভেল ব্লগ দিতে দিতে মাঝখানে একটা টিপস দিয়ে দিলাম, পারলে বাচ্চাদেরকে রবিবার দিন বা শীতের ছুটিতে একাডেমি অফ ফাইন আর্টস আর নন্দনের আঁকার এক্সিবিশনগুলো দেখতে নিয়ে যাবেন। আঁকা দেখে বাইরে বেরিয়ে আসলাম, আর এখানে জাস্ট দেখুন আগেকার সেই বিল্ডিংসগুলো কিন্তু এখন ইউজ করছে SBI, ICICI ব্যাংক, ইন্ডিয়া পোস্ট। কি ভালো লাগছে দেখতে, তাই না? আর যেমন ভালো দেখতে এখানকার বিল্ডিংসগুলো, ওইরকমই কিন্তু সুন্দর দেখতে এখানকার কুকুরগুলো। কি কিউট, পুরো ফ্লাফি, গায়ে লোম ভর্তি। আর মল মার্কেটে যেই দিকে চোখ যাবে ওই দিকেই দেখতে পাবেন এরম গুবলু কুকুরগুলো। বললাম না আপনাদের কলকাতার সাথে অনেক সিমিলারিটি পেয়েছি, কারণ এই দেখুন এখানে ইন্ডিয়ান কফি হাউসও আছে। অবশ্যই আমাদের এখানকার মতন অত বড় না, কিন্তু ইন্টেরিয়রটা কিন্তু সিমিলার। আর ওয়েটারদের ইউনিফর্মটাও কিন্তু সেম। যারা আড্ডা মারতে পছন্দ করেন, আর যারা ইন্ডিয়ান কফি হাউস, আসলটা বলছি কিন্তু নিউ টাউনেরটা না, যেটা হলো কলেজ স্ট্রিটের, কলেজ স্কোয়ারের ওইখানে, ওটাতে যারা যান, যেমন আমি আর অনেক কিন্তু 2-3 বার গেছি, যদিও বা আমরা বসে আড্ডা মারিনি, আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে এসেছি। কিন্তু যারা পছন্দ করেন ওভার কফি আর ওভার চায় একটু আড্ডা মারবেন, তাহলে আমি বলবো যে এখানে মল মার্কেট থেকে হালকা নেমে আসতে না আসতেই আপনি পেয়ে যাবেন ইন্ডিয়ান কফি হাউস। এইটা হলো হট চকলেট, বাট দেখে মনে হচ্ছে না, দেখে বেশিটা লাগছে হলো বনভিটা বা কমপ্ল্যান। এক্স্যাক্টলি টেস্টটাও বনভিটার মতনই। হট চকলেট আর কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। যাচ্ছি হেঁটে হেঁটে এবার সিমলা কালীবাড়ি। 1823 সালে একজন বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী তৈরি করেছিলেন এই কালীবাড়ি। বলা হয় যে প্রথমে যখন মন্দিরটা তৈরি করা হয়েছিল, ওইটা করা হয়েছিল জাক্কু পাহাড়ের ওপরে, কিন্তু পরে ব্রিটিশরা শিফট করে দেয় মন্দিরটা ব্যান্টনি হিলের ওপরে।
মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই জন্য আমি বাইরে থেকে যতটা তুলতে পেরেছি ছবি ততটা তুলেছি। আর ফেরত যাওয়ার পথে দেখে নিলাম যে ইন্ডিয়ান আর্মির কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য কান্ট্রির একটা এখানে ভিডিও ডিসপ্লে করছে। দুটো বেঞ্চ করা আছে, আপনারা বসে নিশ্চয়ই দেখতে পারেন। আবার আমরা মল মার্কেটে ফিরলাম। ইচ্ছা ছিল যে সন্ধেবেলার ভিড়টা কেমন দেখি আর একটু শপিং করি। ভিড় কিন্তু বেশ ভালো, সন্ধে বাড়তে বাড়তে ভিড় ওরম বেড়েছে। আর এই দেখুন, এইটা হলো ত্রিশুল বেকার্স। এইটাই কিন্তু একটা ইন্টারভিউতে প্রিটিজেন্টটা বলেছিল যে এইটা সিমলার ওনার ফেভারিট বেকারি। সেদিন আমরা এখান থেকে কিছু নিইনি, কেন অলরেডি অনেক খাওয়া দাওয়া হয়ে গেছিল, বাট আপনাদেরকে দেখিয়ে রাখলাম। একদম কিন্তু মল মার্কেটের মধ্যেই। বিল্ডিংগুলো দেখুন, ওই লম্বা লম্বা যেগুলো দেখছেন, আমি যা গেস করছি ওগুলো চিমনি, কেন শীতের জায়গা, অবশ্যই ভেতরে ফায়ার প্লেস হবে। কি সুন্দর না বিল্ডিংটা! কোনো হিল টপে দাঁড়িয়ে যখন পুরো একটা শহর দেখা যায় বা দুর্দান্ত ভিউ দেখা যায়, মনে হয় না অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড? সত্যি আমারও তাই মনে হচ্ছিল। মনটা এত ভালো লাগছিল সেদিন সিমলা মল মার্কেটে। তারপর জ্বলে উঠল লাইট, আর সন্ধ্যের সিমলা দেখতে দেখতে আমরা চলে গেলাম লক্কর বাজার। একদম হাঁটা পথ, একটু ডাউনহিল যেতে হবে। এই দেখুন, এখানে আপনাদের জন্য কিন্তু আমি ভ্লগও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে মাইকটা মিউট ছিল, আমি লক্ষ্যই করিনি। তাই চলুন লক্কর বাজারটা আপনাদেরকে মিউজিকেই দেখাই। লক্কর বাজারে সবই পেয়ে যাবেন, ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে কাঠের কাজের অনেক সোভেনিয়ার্স, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে দেবার অনেক জিনিস। তার সাথে এখানে স্টোলস অ্যান্ড মাফলার্স অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। ওই দেখুন দূরে হনুমানজির একটা মূর্তি দেখা যাচ্ছে, ওটাই কিন্তু জাকু টেম্পল, যেটা আমরা পরের এপিসোডে দেখাবো। ঠিক যেমন ভাবে মল মার্কেটে এসেছিলাম, ওইরকম ভাবে হাঁটতে হাঁটতে লোয়ার বাজার হয়ে আমরা ফিরে গেলাম আমাদের হোটেল। এসে গেছি রুমে। দুর্দান্ত একটা প্রথম দিন ঘুরলাম, এটা আজকে নিজে নিজেই আমরা ঘুরলাম, খুব ভালো ঘোরা হয়েছে। একটু মার্কেটিং হয়েছে ওই ফ্রিজ ম্যাগনেট আর মাফলার। এবারে আমরা ডিনার করব, ডিনারটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, আপনাদেরকে যেটা বলা হয়নি সেটা হলো, এই যে আমরা যে ট্যুর পিকার্সদের সাথে এসেছি, এখানে আমাদের যে গাড়ির যে ঘোরানোগুলো, ওইটা মানে সাইট সিইং, গাড়ি ভাড়া, আমাদের হোটেল রুম, আর আমাদের ব্রেকফাস্ট আর ডিনারটা হলো ইনক্লুডেড। লাঞ্চ কিন্তু ইনক্লুডেড না, লাঞ্চটা আমরা নিজেদের মতন বাইরে করছি, যেমন আজকে করলাম। তাই জন্য আমরা এখন ডিনারে যাব, দেখি কি দিয়েছে আপনাদেরকে দেখাবো। রুম থেকে যেমন পাচ্ছিলাম সুন্দর ভিউ, এখানে ডাইনিং এরিয়া থেকেও কিন্তু ওরমই সুন্দর ভিউ। চলুন এবার আপনাদেরকে খাবারটা দেখিয়ে দিই। স্যালাড তো দেখতেই পাচ্ছেন, তার সাথে ছিল ডাল, ভাত, আমি আবার রুটিও নিয়েছিলাম কারণ আমি রাতে রুটি খাই, সাথে ছিল মাংস আর মিক্স ভেজিটেবলস। খাবার দুর্দান্ত ছিল, মানে এক একটা আইটেম দারুণ, খুব ভালো লেগেছে, একদম ফ্রেশ আর একদম নর্থ ইন্ডিয়ান স্টাইলের রান্না, খুব ভালো। আমি খাবার নিয়ে খুব স্যাটিসফাইড। ইউজুয়ালি প্যাকেজে যখন হোটেলস হয় না, তখন খাবার দাবার আহামরি আমি এক্সপেক্ট করি না, বাট এখানে দুর্দান্ত খাবার ছিল। তো ডিনার ডান, আজকের দিন এখানে শেষ। কালকের থেকে শুরু হবে সাইট সিইং আর আরও ঘোরা। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। মনে রাখবেন, এই প্রথম যে ব্লগটা ছিল, এটা মেনলি ছিল আমরা কিভাবে সিমলা পৌঁছালাম, প্রথম দিন এসে কি কি করলাম, অ্যান্ড ডেফিনেটলি কি কি খাওয়া দাওয়া করলাম। হোপ এই ব্লগটা ভালো লেগেছে। আর
দেখতে থাকবেন, কেন আরও পর্ব আসবে যেখানে দেখাবো কোথায় কোথায় ঘুরলাম সিমলা ছাড়াও আর সিমলাতেও। ফাইনালি আর একটা ভিডিও দেবো যেখানে পুরোপুরি একটা ট্যুর গাইড বানাবো, বাজেট কত পড়ছে অ্যান্ড আইটিনারি। এখন তাহলে যাই, বাই। তার আগে ভিডিওটা লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।